তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রিয় বিষয় ইলেকট্রন বিন্যাস, যেটাকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বলে থাকি। ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এই ইলেকট্রন বিন্যাস এমন একটা টপিক, যে টপিক আমরা যদি ঠিকঠাকভাবে না করতে পারি বা বুঝতে পারি বা সমাধান করতে পারি, তাহলে শুধু পরমাণু গঠন অধ্যায় নয়, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, এমনকি গোটা অর্গানিক কেমিস্ট্রি জলে ডুবে মারা যাবে। তাহলে এই যে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটাতে যদি কারো কোনো খামতি থাকে তাহলে অবশ্যই তোমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে। তো আমরা শুরু করছি যে কি করে আমরা ইলেকট্রন বিন্যাস করব। পরমাণুর গঠন যে অধ্যায়টা রয়েছে তোমরা পড়ছো, তার একটা অন্যতম, ঠিক আছে, আমাদের যেমন মাথা না থাকলে আমরা বাঁচবো না, কিন্তু ঠিক আছে একটা আঙুল যদি না থাকে তাহলে বেশ বেঁচে থাকতে পারবো, তাই না? তাহলে ঠিক পরমাণুর গঠন অধ্যায় একটা অন্যতম মেজর টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা যদি কেউ না জানো তাহলে রাসায়নিক বন্ধন করতে পারবে না, পর্যায় সারণী বুঝতে পারবে না, অর্গানিক তো হবে না, ঠিক আছে। তাহলে দেখা যাক এই মেজর যে টপিক ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা কি করে সমাধান করব। তোমরা অনেকেই ভাবছো কি করে ইলেকট্রন বিন্যাস করতে। খুবই সোজা, তোমরা জাস্ট ধৈর্য ধরে মজার ছলে এই টপিকটা বোঝো, এমনি পেরে যাবে তোমরা, ঠিক আছে। দেখো শুরু করছি। হঠাৎ চারজন ভদ্রলোকের সাথে আমরা আজকে দেখা করব। চারজন ভদ্রলোক, যাদেরকে একটা বিশেষ ক্যাটাগরির মধ্যে রাখা হয় এবং বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা সেই চারজনকে না, তো এন, এল, এম আর এস, ঠিক আছে। এই চারজন ভদ্রলোককে আমরা একটা ক্যাটাগরিতে রাখলাম এবং সেই ক্যাটাগরি কি বললাম, চারটি কোয়ান্টাম সংখ্যা। তাহলে এগুলোকে আমরা কি বলবো, কোয়ান্টাম নাম্বারস, ঠিক আছে, কোয়ান্টাম নাম্বারস। তাহলে একে একে প্রত্যেকটা ভদ্রলোককে চেনা যাক। এই প্রত্যেকটা ভদ্রলোককে যদি ঠিকঠাক ভাবে চিনে নিতে পারো এবং দু একটা নিয়ম যদি জেনে নাও, তাহলে তোমার কাছে ইলেকট্রন বিন্যাস ছেলে খেলামো হবে, ঠিক আছে, আর কঠিন হবে না। তো দেখা যাক, প্রথম আমাদের যে এন রয়েছে, এই এন মানে কি? এন ফর নোজ? নো 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 নো, তোমরা এখন কেমিস্ট্রি পড়ছো, তোমরা কেন এন ফর নোজ বলবে? এন মানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা বাংলার বাঙালি কি বলে এটাকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তাহলে এন মানে কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই এন তোমার সেই ছোট্ট কালের বন্ধু, যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দাও, তখন পরমাণু গঠন যখন অধ্যায় পড়েছিলে, তখন একটা কথা শেখানো হয়েছিল কি, যে কক্ষ, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর ঘোরাঘুরি করে না, সেই কক্ষপথ কি কি ছিল বলো? কে, এল, এম, এন, ও, পি, কিউ। ঠিক 7খানা কক্ষপথ ছিল না ইলেকট্রনদের ঘোরাঘুরি করার জন্য? তাহলে এই যে 7খানা কক্ষ সংখ্যা ছিল, যেগুলোকে আমরা কি বলতাম ভদ্র ভাষায় অরবিট, তাই না? অরবিট কিন্তু কোনো নাম পরিবর্তন হচ্ছে না, আমরা তখনও অরবিট বলতাম, আজও অরবিট বলবো, কিন্তু একটু স্ট্যান্ডার্ড পদ্ধতিতে বলবো, যেটার নাম হচ্ছে কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং এগুলো কটা থাকছে? কে থেকে নিয়ে কিউ পর্যন্ত টোটাল 7টা। তাহলে এগুলো যদি আমরা নাম্বার দিই, কি নাম্বার? 1 2 3 4 5 6 7। তো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটাতে নতুনত্ব আর কিচ্ছু নেই, এটা আমরা অলরেডি ছোট্টবেলায় মাধ্যমিকের সময় শিখেছিলাম, ঠিক আছে। এর পরবর্তী যেটা রয়েছে এনি, এনাকে চিনতে গেলে খুবই সোজা, এনার হেল্প নিতে হবে, ঠিক আছে। তো তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। তো আমরা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অথবা মুখ্য কোয়ান্টাম সংখ্যা কিন্তু শিখে নিলাম, ঠিক আছে। এইবার এইটা শেখার পর দ্বিতীয় যে ব্যক্তি আসছে সেটা হচ্ছে এল, ঠিক আছে। তাহলে এল মানে কি, তাই না? ঠিক এল যেটা হবে সেটা হচ্ছে, আমরা এটাকে বলে থাকি গৌণ কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অথবা এটাকে বলে থাকি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, বা কি বললাম, গৌণ কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এই গৌণ কোয়ান্টাম সংখ্যা বের করা যায় এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার মাধ্যম দিয়ে, ঠিক আছে। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, দেখো, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে কি বলছি, n মানে এক্ষুনি কি বললাম,
n মানে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে কাজে লাগিয়ে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা যেটাকে l বলছি সেটা বের করতে পারবো। l বের করার নিয়মটা কি? না তো শূন্য থেকে নিয়ে n - 1, যেখানে n হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন যদি একটা উদাহরণ নিয়ে নিই তাহলে তোমাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল, যে n আমার ধরো 2 রয়েছে। n কত? 2, যেটাকে আমরা ছোট্টবেলায় কি বলতাম যে k l m n o p q। এটা মানে কি? n এটা মানে হচ্ছে 1, এটা মানে 2, এটা মানে 3, এভাবে তোমার 7 পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? এই 6, এই 7, এইটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আমরা ছোটবেলায় কে এল এম এন এইভাবে জানতাম কক্ষপথ, বিভিন্ন কক্ষপথের নাম। আজকে সেটাকে 1 2 3 4 5 6 7 করে শিখবো, ঠিক আছে? যেটাকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা n দ্বারা ডিনোট করছি। এখন এই n টাকে কাজে লাগিয়ে আমরা কি বের করতে পারবো বললাম? গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে ধরে নাও তোমাকে n সমান 2 দেওয়া হয়েছে, তাহলে অতএব l সমান কি হবে বলো তো? এক্ষুনি ফর্মুলা দেখো লেখা আছে কি না, তো 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে l হবে 0 থেকে n সমান কত দিয়েছি আমি? 2 দিয়েছি। তাহলে 2 - 1, তাহলে কত হবে? 2 থেকে 1 বদলে 1 হয়, তার মানে 0 এবং কি হচ্ছে বলো? 1 আসছে, তাই না? তাহলে মজার বিষয় না যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি আমার জানা থাকে তাহলে আমি গৌণ কোয়ান্টাম সংখ্যা খুব সহজে বের করে ফেলবো, ঠিক আছে? এইবার ধরো তোমাকে আমি আবার কি দিলাম? n সমান 3 দিলাম। তাহলে n সমান যদি 3 দিই, অতএব l সমান কত হবে বলো তো? 0 থেকে বলো 3 - 1, তার মানে 0 1 2। সবথেকে সহজতম উপায় হচ্ছে, আমি বলে দিচ্ছি শোনো, যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা একটা শর্টকাট ট্রিক দেখো। সবসময় তো এরকম করে বের করা সম্ভব হয় না, আমরা অনেক সময় শর্টকাট ট্রিক ইউজ করি। বিভিন্ন যারা নিটের যারা এক্সাম দেবে ধরো বা ইঞ্জিনিয়ারিং এক্সাম দেবে, তো সেই ক্ষেত্রে কি হয় যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা ধরো 2 আছে, 0 থেকে 2 1 মাইনাস করে দাও, কত হচ্ছে? 1 হচ্ছে, আর 0 ধরো n সমান তোমার n সমান ধরো কি যে আছে 5 আছে, তাহলে এক থেকে 1 বাদ দিয়ে দাও, 5 থেকে 1 বাদ দিয়ে দাও, কত হয়? 4 হয়। তাহলে 0 1 2 3 4 সব কটা হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে তার শর্টকাট একটা ট্রিক, যে যেই সংখ্যা তোমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকবে সেখান থেকে 1 বাদ দিয়ে দাও এবং 0 পর্যন্ত সবগুলো হবে, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম। তাহলে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা শেখা হয়ে গেল। তারপর কাকে শিখলাম? এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখন আছে দুইজন, কিন্তু অত তাড়াহুড়ো করে দুইজনের কাছে যাব না, একে একটু ভালো করে চিনে নি। দেখো l কি হতে পারে? n থেকে নিয়ে মানে 0 থেকে নিয়ে n - 1 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এইবার ধরো l এর অনেক মান আসতে পারে, তাই না? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। ধরো l এর মান 0 এসেছে, l এর মান 1 এসেছে, 2 এসেছে, 3, এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এইবার যেহেতু এখানে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4 এই সংখ্যাগুলো ব্যবহার করছি, আবার এই সংখ্যাগুলো ব্যবহার করে একটা মিক্স ম্যাচ হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? ওই জন্য কি করা হলো, এদের একটা ভালো একটা নাম দেওয়া হলো। তোমার যেমন ভালো একটা নাম রয়েছে, তাই না? তাহলে এদেরকে কি করা হলো, একটা স্পেশাল নাম দেওয়া হলো। 0 যদি গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয় তখন সেটাকে আমরা কি বলবো? s বলবো। কি বলবো? s, ঠিক আছে? যদি 1 হয় তাহলে সেটাকে বলবো p, ঠিক আছে? যদি 2 হয় তাহলে সেটাকে বলবো d, যদি 3 হয় সেটাকে বলবো f। মনে পড়ছে কিছু? দেখো তোমরা ইলেকট্রন বিন্যাস হয়তো অসুবিধা হচ্ছে বলেই তো এই ভিডিওটা দেখছো। ইলেকট্রন বিন্যাস যারা বন্ধুরা করে বা স্যার যখন করতো ক্লাসে, তখন দেখবে স্যার লিখতো 1s2 2s2, যে a 2p 3d, ওই যে d s p এই যে সংখ্যাগুলো ছিল এই লেটারস গুলো, সেটা কিন্তু এই গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আসে। দেখো s p d f, তাই না? তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কাদের পরিচয় পাচ্ছি? এই যে কক্ষকগুলো। আর এইগুলোকেই বলা হয় কি? অরবিটালস বা অনেকে অরবিটালস বলে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাতে আমরা যে এগুলো পেয়েছিলাম এগুলোকে বলা হতো কি? অরবিটস, ঠিক আছে? আর এই যে SPDF এগুলো পেলে এগুলোকে বলা হয় অরবিটালস। কি বলা হয়? অরবিটালস। বুঝা গেল? এই s কক্ষক তোমরা দেখবে, শুনেছো, দেখেছো কি যে s কক্ষক কি হয় না তো গোলাকার হয়। আমি অন্য কালার দিচ্ছি, দেখো s কক্ষক কি হয়? গোলাকার হয়। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, বাকি চারিদিকে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, যেটাকে পুরো এই গোল দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেখানো হয়, ঠিক আছে? p তোমরা দেখবে যে ডাম্বেল শেপ হয়। p কেমন হয় না তো ডাম্বেল শেপ হয়, এই যে
সিঙ্গেল ডাম্বেল, ঠিক আছে, সিঙ্গেল ডাম্বেল। কিন্তু এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে পজিটিভ ফেজ, এটা হচ্ছে নেগেটিভ ফেজ। এগুলো কিন্তু কোনো চার্জ নয়, আমি বারবার বলে দিই, এটা কিন্তু কোনো চার্জ নয়, এগুলো ফেজ বোঝায়। একটা তরঙ্গ দেখো, একটা তরঙ্গ কেমন হয়, এরকম ভাবে যায় না? তাহলে কি আমরা একটু এই ফেজ দিয়ে বোঝাই এগুলোকে, অনেক সময় অনেকে কি করে এরকম কালারিং করে, তো এইরকম ফেজ বা অবস্থা বোঝায়, ঠিক আছে। এটা হচ্ছে ফেজ, আর কিছুই নয়, এগুলো কিন্তু কোনো চার্জ নেই, বারবার বলি, ঠিক আছে। এটা অনেক সময় নিটে কোশ্চেন থাকে যে এগুলো কি চার্জ, অন্য কিছু রিজন অ্যাসাসিন দিয়ে কোশ্চেন হয়। ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। ডি অরবিটাল কেমন হচ্ছে, ডি অরবিটাল হয় ডাবল ডাম্বেল। দেখো ডাবল ডাম্বেল কি করে হয়। ডি অরবিটাল অনেক ভাগ রয়েছে, আমরা ডি অরবিটাল নিয়ে আলাদা একটা ভিডিওতে প্রত্যেকটা স্ট্রাকচার দেখে নেব। এখন জাস্ট রাফলি যে কোনো তোমাদের একটা ডি অরবিটাল দেখানো হচ্ছে, এটা ড্র করে নাও তোমরা। তারপর দেখো এফ অরবিটাল। এফ অরবিটাল কিন্তু আমি আঁকতে পারবো না, ঠিক আছে। এফ অরবিটাল হচ্ছে 3 ডাইমেনশনাল, যেটা আমি 2D বোর্ডে আমার আঁকা পসিবল নয়, ঠিক আছে। তোমরা চাইলে নেটে গিয়ে ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো এফ অরবিটাল, ঠিক আছে। দেখবে অনেক মারাত্মক, দেখতে দেখতে খুব ভালো লাগলো, বোর্ডে আঁকা সম্ভব না, ঠিক আছে। তাহলে এস অরবিটাল হচ্ছে আমাদের গোলাকার, পি অরবিটাল হচ্ছে সিঙ্গেল ডাম্বেল, আর ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। আমি শুধু এটাই আঁকলাম, এখানে কিন্তু কোনো অ্যাক্সিস দিইনি আমি, এখানে তো অ্যাক্সিস হবে, ঠিক আছে। আমি ডি এর যে 5টা অরবিটাল হয় সেটা আমি আঁকবো, কিন্তু আগে পুরোটাই শিখে নিই ভালো করে, ঠিক আছে। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা অরবিটস বলবো, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে অরবিটালস বলবো, যেখান থেকে এসপিডিএফ বিভিন্ন অরবিটালস গুলোর খোঁজ পাওয়া গেছে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তোমরা এটা তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। চলো এবার আমরা শিখবো, দেখো আমাদের যে 4টা কোয়ান্টাম নাম্বার ছিল, কি কি ছিল বলো তো, এন, এল, এম, এস, ঠিক আছে। এই যে 4টি কোয়ান্টাম সংখ্যা, এই 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা শিখে ফেলেছি, গৌণ কোয়ান্টাম সংখ্যা শিখে ফেলেছি। তারপর এবার কার পালা, না তো এম এর পালা, ঠিক আছে। দেখো এম মানে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এম মানে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, বা আমরা বলে থাকি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা বের করার নিয়ম আরো সোজা। দেখো কি, এটা বের করার নিয়ম হচ্ছে -L থেকে নিয়ে +L পর্যন্ত। তাহলে কি, মাইনাস গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে নিয়ে প্লাস গৌণ কোয়ান্টাম সংখ্যা, মাঝে জিরো তো থাকবে। ছোট্টবেলায় তোমরা দেখো অঙ্ক করেছো, কেমন অঙ্ক সমাধান করেছো, এখানে জিরো থাকতো এইভাবে, এদিকে নেগেটিভ ভ্যালুগুলো -1, -2, -3, এখানে -1, -2, -3, ঠিক আছে। তখন যদি বলা হয় যে -2 থেকে নিয়ে +2 নাও, তাহলে এই -2 থেকে নিয়ে +2, ঠিক আছে, এগুলো প্লাস হবে, সরি। তাহলে -2 থেকে নিয়ে +2 পর্যন্ত, তাহলে কটা সংখ্যা এলো বলো তো, 1, 2, 3, 4, 5টা সংখ্যা আসলো না। তেমন ঠিক ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ঠিক এই নিয়মেই বার করা হবে, কি, যে -L থেকে নিয়ে +L পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এইবার একটা উদাহরণ নিলেই ব্যাপারটা হজম হয়ে যাবে আমাদের। দেখো উদাহরণ দেখো, ধরো আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা রয়েছে 1 রয়েছে, ধরো 1ই রয়েছে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি হবে, 1 রয়েছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে বলো, -1 থেকে +1। তার মানে এটা কি, তার মানে হচ্ছে -1, এই যে -1 মাঝে কি থাকবে, 0 থাকবে, 0, তারপরে কি থাকবে, +1 থাকবে, এই যে +1, তাহলে +1। তাহলে ভালো করে চিন্তা ভাবনা করো তো, যে গৌণ কোয়ান্টাম সংখ্যা একটাই পেয়েছি সংখ্যা, কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কটা পেয়েছি, 3খানা পেয়েছি। কখানা পেয়েছি, 3খানা। তোমাদের একটু পরে একটা গল্প বলবো, যে গল্প ভালো করে শুনতে পারলে গোটা ইলেকট্রন বিন্যাসটা গল্পের ছলেই হয়ে যাবে, ঠিক আছে। সেই গল্পটা একটু তোমাদের শুনতে হবে, কিন্তু তার আগে আমরা ক্যালকুলেশনগুলো শিখে নিই, ঠিক আছে। এই দেখবে এল গৌণ কোয়ান্টাম সংখ্যা যখন 1 হয় তখন একটা স্পেশাল নাম দিয়েছিলাম না, পি, ঠিক আছে, এই পি দিয়েছিলাম। দেখবে বন্ধুদের কাছে গল্প করতেও শুনেছো যে পি এ 3খানা ঘর থাকে। পি এ কখানা ঘর থাকে, আমরা এই পি কক্ষক যখন লিখি তখন ইলেকট্রন বিন্যাসের সময় এইরকম 3খানা ঘর দিই। 3খানায় কেন ঘর দেওয়া হলো জানো, কারণ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মান 3টে পেয়েছি এই 1 জন্য বা পি এর জন্য। এই জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু 3টে পেয়েছি বলে 3খানা ঘর হয়। কোনো কোশ্চেন
তো হতেই পারে যে চারখানা কেন ঘর হলো না, এরকম ঘরগুলো চারখানা কেন হলো না, দুখানা কেন হলো না। তার মেন কারণ হচ্ছে এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে যখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করব, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করব, তখন এর ভ্যালুটাই বলে দেবে যে ঠিক এই যে অরবিটালের কটা ঘর হবে। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই ঘর নাম্বার আমরা দেখি স্কুলে কলেজে রুম নাম্বার হয় তো, তার মানে এগুলো রুম নাম্বার ভেবে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে রুম নাম্বার দিয়ে দাও 0 +1 -1 ব্যাস হয়ে গেল। এরকম কোনো ব্যাপার নেই যেখানে -1 কেন দিলেন, এখানে তুমি +1 দিতে পারো, এখানে -1 দিতে পারো, তুমি প্লাস থেকে শুরু করো। ঠিক আছে, -1 নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আরেকটা एग्जांपल নিই। ধরো l সমান 2 আসলো, l সমান 2 আসলো। আরেকটা কথা বলি, কথার উপর কথা, তাই না? এই তিনখানা যে ঘর আসলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে, দেখবে এগুলোকে p এর তিনখানা ভাগও হয়, সেটা হচ্ছে px py pz, এবং প্রত্যেকে একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই যে সমকোণে রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। p অরবিটাল কেমন দেখতে হয়, d অরবিটাল কেমন দেখতে হয়, এগুলো নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করব যাতে তাদের স্ট্রাকচারগুলো যাতে বোঝা যায়। ঠিক আছে, তাদের শেপগুলো কেমন হবে। তো যাই হোক, এখন আমরা এই পুরনো উদাহরণে ফিরে আসি। যদি n সমান 2 হয়, তাহলে আমাদের ম্যাগনেটিক নাম্বার কত হবে বলো তো? ওই যে +2 থেকে -2 পর্যন্ত, তার মানে +2 +1 0 -1 -2, অলরেডি এটা বলে দিয়েছি। তাহলে কখানা মান আসলো বলো তো? 5খানা মান আসলো। কখানা মান আসলো? 5টি মান আসলো, তাই না? 5টি মান আসলো। আচ্ছা, ভালো করে চিন্তা ভাবনা করো, এই l সমান 2 মানে কি বলেছিলাম? d বলেছিলাম না? l সমান 2 হলে কি হবে? d হবে। এই দেখো d সাবসেল, এগুলোকে সাবসেলও বলি আমরা। ঠিক আছে, এগুলো হচ্ছে সাবসেল। তো d, ঠিক আছে, তাহলে d এ কটা ঘর হবে? 5টি মান আসছে মানে 5টি ঘর হবে। এই দেখো, তাহলে d সাবসেলে আমরা 5টা ঘর পাচ্ছি। মানগুলো দিয়ে দাও, +2 +1 0 -1 -2, এই তো হয়ে গেল। তাহলে কঠিন এমন কিছু? কঠিন কিছুই না। জাস্ট আমরা পর ধাপে ধাপে মুখ্য কোয়ান্টাম সংখ্যা শিখবো, গৌণ কোয়ান্টাম শিখবো, কোয়ান্টাম সংখ্যা, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই তিনখানা শিখে গেলাম। বাকি যে দেখবে s রয়েছে, s সবথেকে সহজতম। ঠিক আছে, সবথেকে সহজতম। মানে এবার আমাদের একটাই পড়ে রয়েছে। দেখো, n কে চিনে ফেলেছি, l কে চিনে ফেলেছি, m কে চিনে ফেলেছি, বাকি আছে বেচারা s। দেখো, s মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। কি? স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বাংলায় বলি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটার মান হচ্ছে +-12। +-12 মানে কি স্যার? দেখো, আমরা যেটা ট্র্যাডিশনালি বলে থাকি যে +12 মানে হচ্ছে একটা ইলেকট্রন ক্লকওয়াইজ রোটেশন হবে, আর -12 মানে ইলেকট্রনের ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এইটুকুই ডিফারেন্স, আর কিচ্ছু নেই। এখানে কোনো আলাদা রুলস নেই, আলাদা কোনো নিয়ম নেই যে হ্যাঁ আগেরগুলো যেমন কি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট ছিল, যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা না জানলে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা ক্যালকুলেট করতে পারবো না। এই যে নিয়মগুলো ছিল একে উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখানে কোনো ডিপেন্ডেন্স নেই। ঠিক আছে, তুমি ডাইরেক্ট একটা ইলেকট্রন, আমরা ইলেকট্রন কিভাবে লিখে থাকি? একটা ইলেকট্রন এভাবে লিখে থাকি, একটা ইলেকট্রন এভাবে লিখে থাকি। তার মানে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যদি ভ্যালু +12 হয়, তাহলে এই ইলেকট্রনটার ভ্যালু হবে -12। এই জন্য ইলেকট্রন বিন্যাসের সময় কখনোই আমরা এইভাবে ইলেকট্রন লিখি না। এখানেই দেখবে পাউলির অপবর্জন একটা নীতি আছে, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। সেখানেই পাউলি বলে দেবে এইরকম কখনোই হবে না। তো আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই পাউলির অপবর্জন নীতি যখন পড়বো তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমাদের এই মুহূর্তে 4টি কোয়ান্টাম সংখ্যা কিন্তু শেখা হয়ে গেল। এইবার পালা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের। ঠিক আছে, লিখে নাও এগুলো। চলো এবার আমরা শিখবো আউটবাউ প্রিন্সিপাল। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? আউটবাউ প্রিন্সিপাল। এই আউটবাউ প্রিন্সিপাল দেখবে তোমরা বই খাতা খুললে দেখবে এইরকম ভাবে বিভিন্ন অরবিটালস গুলোকে সাজানো হয়ে থাকে, সেখানে 1s 2s 2p এগুলো লেখা থাকে। কিন্তু এটা শেখার আগে কিছু জিনিস ভালো করে বুঝে যাওয়া উচিত, কারণ সেই জিনিসটা তুমি যদি বুঝে যাও তো তোমার কাছে এই আউটবাউ প্রিন্সিপাল আর কিছুই মনে হবে না, তুমি নিজেই নিজের মতো করে ঠিক সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস করে নিতে পারবে। তাহলে দেখা যাক আমরা এখনই যে 4টি কোয়ান্টাম সংখ্যা শিখলাম, কি কি শিখলাম বলো তো? n l m s। আশা করছি পুরোটাই ক্লিয়ার তোমাদের। দেখো এবার আমরা কিছু উদাহরণ করব। যে দেখো
উদাহরণের মাধ্যমে আমরা অবজর্ভ প্রিন্সিপাল ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, কটা উদাহরণ আগে করে নিই, তারপর দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। দেখো, যদি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হয়, ঠিক আছে, ভালো করে বুঝবে, সবথেকে ইম্পর্টেন্ট জায়গা এইটা যদি বুঝে যাও বাকি আর কোনো সমস্যা হবে না তোমাদের। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, তো আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা কি হবে বলো তো? একটু আগে ফর্মুলা বললাম না যে 0 থেকে নিয়ে n-1, এটা বেচারা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তো 1 রয়েছে, তার মানে 1 থেকে 1 বাদ দিলে কি হবে? 0ই হবে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি কি হয়? 1 হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা কত আসবে বলো তো? 0 আসবে। আর একটু আগেই তোমাদের বললাম যদি গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? s সাবসেট বলবো, তাই না? আর যদি 1 হয় তাহলে কি বলবো? p বলবো, 2 আসলে d বলবো। এই তো, তাহলে দেখো ক্লিয়ার হয়ে গেল। তাহলে 0 মানে কি? s। অতএব এটা যদি তোমার কি হয়ে যায়, 0 সমান s হয়ে গেল, ঠিক আছে, এবার m কি আসবে বলো তো? এই যে m এর ফর্মুলা কি ছিল? প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত, এর তো ভ্যালু 0 আসছে, তো প্লাস মাইনাসের কোনো গল্পই নেই, তাহলে m এর ভ্যালু 0ই হবে। এইটুকু ক্লিয়ার? তাহলে দেখো অলরেডি আমরা পর কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো বের করে ফেললাম। তাহলে এইটাকে আমরা যদি একত্রে লিখতে চাই, তাহলে কি করে নিয়ম দেখো, যে 1টা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে এসেছে 1, তারপরে গৌণ কোয়ান্টাম সংখ্যা যে স্পেশাল লেটারটা লেখা হয় সেটা লেখা হয় 1s। এইভাবে আমরা দেখবে ইলেকট্রন বিন্যাস যখন করব তখন দেখলে লেখা থাকবে 1s 2s 2p, ঠিক আছে, 3s 3p, এইভাবে লেখা থাকবে। ঠিক আছে, তাহলে এই যে 1s, অ্যাকচুয়ালি 1s টা কিভাবে লেখা হলো সেটা হচ্ছে এইভাবে সিকোয়েন্সটি বের করে লেখা হলো 1s। 1 মানে, আমি আবারও বলছি, 1 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বোঝাচ্ছে, s মানে গৌণ কোয়ান্টাম নাম্বার সংখ্যা যেই স্পেশাল লেটারকে ডিনোট করে সেটা লেখা হয়। এরপর এর মধ্যে যটা ইলেকট্রন থাকবে সেটা এইখানে লেখা হবে, এই যে একদম ঠিক এই পজিশনে, ঠিক আছে, এর কপালে। তাহলে দেখো m মানে আমি একটু আগে কি বললাম? s এ কটা ঘর হবে না, তো সেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে দেবে, একটা ঘর। তাহলে এস এর হাইয়েস্ট কত ইলেকট্রন থাকতে পারে? 2টো ইলেকট্রন থাকতে পারে, একটা ঘরে 2টো ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, দেখো তাহলে এই থেকে নিয়ে আমরা কি বের করে ফেললাম? যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হয় তাহলে শুধু 1s পসিবল। এটা তোমাদের দেখবে 11th ফাইনালে কোশ্চেন্স থাকে যে 1d কক্ষের বা এই উপকক্ষের অস্তিত্ব কি আছে না নেই, নিজের যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে দেখো তুমি এটা দেখে তো ডাইরেক্ট বুঝে যাচ্ছ এটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এর সমান কত? 1। ঠিক আছে, এইটা d কোথায় কখন হয়? যখন গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 2 হয়। কিন্তু n যদি 1 হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি 2 সম্ভব না? তার কোন রুলস কি হচ্ছে যে গৌণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 থেকে নিয়ে n-1 পর্যন্ত, তাহলে 1 থেকে 1 বাদ দিলে তো 0ই হয়, তাই না? তাহলে কি করে সম্ভব? অতএব তোমার অ্যানসার যে এইটা এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে এই উপপক্ষের অস্তিত্ব নেই। এই তো কোশ্চেনের অ্যানসার, জাস্ট তোমাদের ব্যাপারটা ভালো করে বুঝে যেতে হবে। তো যাই হোক 1 থেকে আমরা কি পেলাম? 1s পেয়ে গেলাম, কিন্তু 1p 1d হয় না। ঠিক আছে, এরপর দেখো, এবার ধরো গৌণ কোয়ান্টাম সংখ্যা তো s p d f হচ্ছে, তো আমরা ধরলাম এটা 2 আছে এখন। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 2 হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা কি হবে বলো? 0 and 1 হবে। ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে। 0 হলে কোন কক্ষ হবে? সাবসেট s, এটা হলে p হবে। এদের যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করো দেখবে এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত আসবে? 0 আসবে। এর যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করো দেখবে কি কি আসবে বলো তো? +1 0 -1। অতএব p এ কটা ঘর হবে বলেছিলাম তোমাদের? p এ বলেছিলাম 3টে ঘর হবে। p এ কটা ঘর হবে? দেখো 3টে ঘর হবে। s এ কটা ঘর হবে? একটাই ঘর হবে, একটা মাইনাস একটা ঘর হবে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 2 হয় তাহলে কি কি কোন কোন অরবিটালস পসিবল বলো তো? 2s পসিবল and 2p পসিবল। দেখো বোঝা গেল? এই হবে, দেখো 2s 2p ও হয়ে গেল আমাদের। দেখো ইলেকট্রন বিন্যাস কিছুই না, তুমি সব শিখে যাবে, জাস্ট ধৈর্য ধরে তোমাকে সিকোয়েন্সলি শিখতে হবে। ঠিক আছে, তো যাই হোক মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 থেকে আমরা কিন্তু 2s 2p পেয়ে গেলাম। এগুলো কি বোঝাচ্ছে? এগুলো আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে, চলো এটাও হয়ে গেল আমাদের। এরপর কার পালা বলো তো? এরপর হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 এর পালা। দেখা যাক 3 কে আমরা কতটা চিনতে পারি, 3 এর মধ্যে কোনো জিন বেরিয়ে আসছে নাকি দেখা যাক। তাহলে দেখো l কি হবে? সেম দেখবে এটাই আসবে। 0 মানে কি বলেছিলাম? s, 1 মানে কি বলেছি? p, 2 মানে কি বলেছি? d,
সব তোমাদের বলা আছে দেখবে যখন d হয় 2 এর মান তখন এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি আসবে d এর +2 +1 0 -1 -2 তাই না? আর p বলো কি হবে p এর ম্যাগনেটিক এক্ষুনি বললাম একদম টাটকা হয়ে আছে নলেজটা দেখো -1 আর s মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখো 0 বাস ডান। ঠিক আছে, তাহলে d এ কটা ঘর হয় দেখো 5টা ঘর হয়, p এ কটা ঘর হয় 3টে ঘর হয়, s এ কটা ঘর হয় 1টা ঘর হয়। তাহলে এখান থেকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয় তাহলে কোন কোন অরবিটালস গুলো পেলাম দেখো 3 আর s তাহলে কি হলো 3s, 3 আর p কি হলো 3p, 3 আর d কি হলো 3d। দেখো অলরেডি ডান। তাহলে এই তো ইলেকট্রন বিন্যাস। এইবার এইগুলোকে বিভিন্ন শক্তির পর্যায়ে সাজিয়ে, ঠিক আছে, বিভিন্ন যে সিকোয়েন্সটা সাজানো হয়েছে এদের পরপর সেটাই হচ্ছে আউকবার্গ প্রিন্সিপাল, আর কিছু নয়। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসে আউকবার্গ প্রিন্সিপাল যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, কারণ সিকোয়েন্স যদি সাজানো না থাকে দেখবে বিরাট সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখনই আউকবার্গ প্রিন্সিপাল অনুযায়ী যে ইলেকট্রন বিন্যাসের যে সারিটা আমরা পাই সেটা লিখব। ঠিক আছে, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। যখনই কোনো পড়াশোনা করবে, যে কোনো টপিক শিখবে তোমরা, তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা টপিকের ভেতরে গিয়ে ভালো করে শেখো। ঠিক আছে, ভেতরে গিয়ে। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান 1। এই 1 এর আন্ডারে আমরা কি সাবসেল পেলাম দেখো s সাবসেল পেলাম, তাই না? মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 এর আন্ডারে কিন্তু s এবং p এই দুটো সাবসেল পেলাম। মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 এর আন্ডারে কোন কোন সাবসেল পেলাম s p d। আর 4 এর আন্ডারে কি কি পাবো সেম দেখো 4 এর আন্ডারে আমরা পাবো s p d f এরকম করে আমরা বের করতে পারবো। এইবার এদেরকে পর পর সাজিয়ে নেওয়াটা, ঠিক আছে, এদেরকে পর পর সাজিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের আউকবার্গ প্রিন্সিপাল। তাহলে তোমরা দেখবে বই খুললে দেখতে পাবে 1s 2s 2p এইভাবে সাজানো আছে। ঠিক আছে, এখানে 1s এভাবে 2s 2p এভাবে সাজানো আছে। তো আমরা ওই জটিলতার মধ্যে যাব না, আমরা কি করব খুব সহজ ভাবে শিখে নেব। কি 1 থেকে কি পাওয়া গেছে s, তার মানে 1s হয়ে গেল। 2 থেকে কি পাওয়া গেছে s এবং p, তাহলে আমরা কি লিখব 2s 2p। দেখো হয়ে গেল, এই যে পরপর হয়ে যাচ্ছে। 3 থেকে কি পেলাম spd, তাহলে 3s 3p, তারপর 3d হওয়া উচিত তোমার আমার থিংকিং অনুযায়ী, কিন্তু এখানে হবে না। এখানে কি হবে আগে এই 4s এন্ট্রি মারবে, আগে কি এন্ট্রি দেবে 4s দেবে। কেন আমি এক্ষুনি উত্তরটা দিয়ে দেবো তোমাদের, কিন্তু আগে লিখে নিই। তাহলে আগে কি হলো 4s, তারপর তুমি আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে 3d। কেউ যদি ভাবো স্যার এতগুলো মুখস্থ রাখতে হবে এরপরও কি এতগুলো লিখতে হবে, না, এইটুকু যদি তোমরা করে নাও তাহলে কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা 30 পর্যন্ত কিন্তু কমপ্লিট ইলেকট্রন বিন্যাস শেখা হয়ে যাবে। ওই জন্য যারা হয়তো ভাবছো এত কিছু মুখস্থ করতে হবে, কিন্তু না, এইটুকু মনে রাখলে তোমাদের 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। আর সাধারণত কি হয় আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বা নিটে কি হয় এই পর্যন্তই প্রয়োজন হয়, আর খুব বেশি প্রয়োজন হয় না। যেটুকু প্রয়োজন হবে সেটুকুর জন্য আমাদের শর্টকাট ট্রিক অ্যাভেলেবেল রয়েছে, যেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন এই যে পরপর হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের আউকবার্গ প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের সজ্জা। ঠিক আছে, এইবার তোমার মনের মধ্যে এখনো কিন্তু একটা খটকা লেগেছে যে এই জায়গাটাতে স্যার আপনি কেমন কেমন করে দিলেন, তাহলে কেমন কেমন কেন করলাম তার উত্তরটা জানা যায়। এটার জন্য একটা রুল আছে, সেটাকে বলা হয় n+l রুল। কিছুই না, অলরেডি আমাদের জানা n মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n মানে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো দেখা যাক ঝগড়া ঝামেলা কার মধ্যে লাগলো 4s আর 3d এর মধ্যে। তোমার আমার থিংকিং অনুযায়ী 3d আগে হওয়ার কথা ছিল, তারপর 4s, কিন্তু তা হলো না। তো দেখা যাক কেন এমনটা ঘটলো। তাহলে ধরো মারপিটটা কাদের মধ্যে লেগেছে আমাদের 4s ভার্সেস 3d। তাহলে এই 4s এর জন্য n+ এর কত বের করব আর 3d এর জন্য n+ এর কত সেটা বের করব। তাহলে এর জন্য n+l যদি আমরা বের করি, আগেই বলেছি এখানে যে ম্যাথমেটিক্যাল নাম্বারটা দেখছো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে n কত হবে 4 হবে। এটা কি বলো সাবসেল s, যার জন্য l এর মান কত হয় 0 হয়। এতক্ষণ ধরে তাই শেখানো হলো।
তাহলে এর n প্লাস l এর ভ্যালু টোটাল কত আসলো 4 আসলো ঠিক 8 n প্লাস l কত আসবে বলো n কত 3 l কত d হলে l কত হয় 2 হয় l এর মান কত হয় 2 হলে আমরা d সাবসেটটা লিখতে পারি তার মানে 2 তাহলে 3 প্লাস 2 5 তাহলে আচ্ছা ভালো করে ভালো তো কোন ভ্যালুটা বেশি নিশ্চয়ই 3d এর ভ্যালুটা বেশি না তাহলে যে বেশি সেটা পরে হবে যে কম সে আগে হবে তোমরা দেখবে স্কুলের যখন আমাদের পেয়ার লাইন হয় তখন বাচ্চাদের সামনে রাখা হয় আর আমাদের মতো বড় বড় ছেলেদের মেয়েদের কি করা হয় পেছন দিকে আস্তে আস্তে ছোট থেকে বড় ভাবে সাজানো হয় ঠিক তেমনই আউটপুট প্রিন্সিপালে কি করা হয়েছে যাদের মান গুলো কম তাদেরকে আগে রাখা হয়েছে এবং আস্তে 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 বড় বড় গুলোকে রাখা হয়েছে ঠিক তোমার স্কুলের পেয়ার লাইনের মতো তাহলে কি হলো দেখো এর ভ্যালু কম তাহলে নিশ্চয়ই 4s কে আগে রাখবো তারপর 3d তো এই হলো আমাদের আউটপুট প্রিন্সিপাল এইবার আমরা কি শিখে তাহলে এটা নোট ডাউন করে নাও তোমরা এটা পুরোটা নোট ডাউন করে নাও ঠিক আছে এইবার কিন্তু আমরা আরেকটা ছোট্ট জিনিস শিখে নেব ঠিক আছে সায়েন্টিস্ট পাউলির সাথে একটু দেখা করে নিই আমরা সায়েন্টিস্ট পাউলির সাথে দেখা করে নিয়ে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস শুরু করে দেবো ঠিক আছে আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বা বাংলার বাঙালি বলে পাউলির অপবর্জন নীতি ঠিক আছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ঠিক আছে এই পাউলি কিন্তু ঠিক কিছুদিন আগে চায়ের দোকানে দেখা হলো সবার সাথে তো পাউলি বলল যে শোনো হে তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করছো করো আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই যে তোমরা সাবসেল গুলো তৈরি করেছিলে ঠিক আছে সেই সাবসেল গুলোতে s মানে সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে ঘর বলছিলাম আমি ঘর বলছিলাম তাই না s মানে একটা ঘর p মানে তিনটে ঘর ঠিক আছে পাউলি বলল আমি সব মেনে নিলাম তোমাদের আমার কোনো সমস্যা নয় কিন্তু একটা ঘরে দুজনের বেশি ইলেকট্রন থাকবে না এটা বলে দিল পাউলি ঠিক আছে এবং একটা ঘরে দুজন ইলেকট্রনের বেশি থাকবে না এবং তাদের প্রত্যেকটা ইলেকট্রনের চারটি যে কোয়ান্টাম সংখ্যা আমরা শিখলাম এতক্ষণ ধরে হ্যাঁ এত কষ্ট করে শিখলাম সেই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না দুটো ইলেকট্রনের এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি তাহলে কি ধরে নাও এই একটা ঘরে দুটো ইলেকট্রন থাকা সম্ভব ধরো দুটো ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন এই বলছে এই ইলেকট্রনের যে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না মানে n l m এগুলো যদি সেম হয়েও যায় s কিন্তু সেম হবে না এটাই বলছে তাহলে আমরা একটা উদাহরণ করলে এক্ষুনি বুঝে যাবো ধরো তোমরা 1s2 যখন আমরা ইলেকট্রন বিন্যাস এইভাবে লিখি তাই না দেখো বাস্তব রূপটা দেখো 1 মানে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা s মানে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 হলে s সাবসেল লিখি এই s এ কটা ইলেকট্রন আছে দুটো ইলেকট্রন আছে এইবার কথা হচ্ছে ইলেকট্রন দুটোকে কি করে বসাবো দেখো অনেক সময় তোমরা দেখেছো তোমার বন্ধু বান্ধব স্যারেরা এইভাবে ইলেকট্রনগুলোকে লেখে তাই না ঠিক মোবাইলের ডেটার মতো ওয়াইফাই এর সাইনের মতো কিন্তু ইলেকট্রনগুলোকে দুটো ইলেকট্রনকে এইভাবে বসানো কেন হলো তাই না এইভাবে কেন বসানো হলো না তোমার তো মন খারাপ করছে এইভাবে কেন বসানো হলো না তাদের আবারও মন খারাপ করছে এখানেই পাউলি বলেছে না হে না এরকম করে বসানো চলবে না কি করে বসাতে হবে এইভাবে বসাতে হবে কিন্তু কেন তুমি বলবে আমি মেনে নেবো তুমি চায়ের দোকানে আড্ডা দেবে গল্প করবে আমি মেনে নেবো না ওর উত্তরটা দেখো ধরো এই যে একটা ইলেকট্রন এখানে আছে এই দুটোকে আমি আলাদা করে লিখছি আর একটা রয়েছে এই ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমি লিখবো ধরো n l m s আচ্ছা এই ইলেকট্রনটা কোথায় রয়েছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তার মানে n কি হবে এখানে 1 হবে s মানে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত 0 একটাই ঘর রয়েছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত l যদি 0 হয় তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0 আসবে আর ধরে নিলাম এটা প্লাস হাফ s মানে কি প্লাস মাইনাস হাফ দুটো ভ্যালু পসিবল তো ধরে নিলাম আমি এটা প্লাস হাফ তুমি মাইনাস হাফ ধরতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এই ইলেকট্রনটা তো এখানেই রয়েছে 1s তো রয়েছে এখানেও n কত হবে 1 l কত হবে 0 m কত হবে 0 কারণ একটাই ঘর l 0 আর l 0 হলে m 0 হবে কিন্তু এইবার আসল খেলা যে s কি আমি তাহলে আবার হাফ বসাবো না এইবার কিন্তু সেম বসবে না কারণ পাউলি বারণ করে দিয়েছে একসাথে পসিবল নয় সেম ভ্যালু
তখন কিন্তু আমাকে বাধ্য হয়ে মাইনাস হাফ বসাতে হবে। তাহলে দেখো একটা ঘরে 1s দুটো ইলেকট্রন রয়েছে কিন্তু চারটে কোয়ান্টাম সংখ্যা পুরোপুরি হুবহু এক নয়। এটাই হচ্ছে পাউলির অপবর্জন নীতি বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাউলির অপবর্জন নীতি। তাহলে আমাদের এরকম ভাবে লেখা চলবে না, এরকম ভাবে লেখা চলবে না, আমরা এইভাবেই লিখব। ওই জন্য দেখবি ইলেকট্রন বিন্যাসের সময় আমরা এই যখন ইলেকট্রনগুলো দিই, ধরো D6 আছে, কি বললাম D6 আছে, এবারে হুন্ডের সূত্র দেখবে তোমরা পড়বে। হুন্ড কি বলে যে পরপর ইলেকট্রনগুলোকে ফিল আপ করো আগে। তাহলে হুন্ডের সূত্রটা কি বলছে, 6টা ইলেকট্রন আছে, তুমি পরপর আগে ঘরগুলোকে ফিল আপ করো সিঙ্গেল ভাবে। তাহলে এই 3 4 5 হয়ে গেল। এইবার যে 6 নম্বর ইলেকট্রনটা সেটাকে এখানে বসাবো, বলছে না, হুন্ড বলছে কি আবার তুমি ফেরত এসো, আবার এখান থেকে ফিল আপ করো। তাহলে এই যে এইভাবে সাইনটা বসালাম, আমি তো এরকমও করতে পারতাম এরকম, কিন্তু তখন পাউলি আমাকে মারবে। পাউলি বলে না না এরকম করা চলবে না, তখন পাউলি বলবে চারটি কোয়ান্টাম সংখ্যার মান যেহেতু আলাদা তোমায় করতে হবে, অতএব ইলেকট্রন এইভাবে বসাতে হবে। কিন্তু এটা এখান থেকে শুরু হবে, এখানে মাঝ রাস্তায় বসালে হবে না, তখন আবার হুন্ড রেগে যাবে। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই কিছু কিছু সূত্র, যেমন আউবাউ প্রিন্সিপাল, পাউলির অপবর্জন নীতি এবং হুন্ডের সূত্রটা মেনে চলতে হবে। হুন্ডের ব্যাপারে বেশি কিছু বললাম না, তার কারণ হুন্ড কি বলে, হুন্ড বলে ইলেকট্রন, ধরে এখানে 3টে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনগুলোকে পর পর বসাতে হবে। পর পর দেখো পর পর বসিয়ে দিয়েছি আমি কিন্তু এরকম করিনি, এটাকে ফাঁকা রাখিনি। ঠিক আছে, আমি কি করেছি, পর পর ইলেকট্রনগুলোকে আমি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে হুন্ডের সূত্র। ঠিক আছে, এই গেল কিছু সূত্র গেল। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে পুরো ইলেকট্রন বিন্যাসটা শিখে নাও। ঠিক আছে, লিখে নাও। তাহলে দেখো এবার আমরা কিন্তু উদাহরণ করব। এই যে আউবাউ থেকে আমরা যে শিখলাম সিকোয়েন্সটা, ইলেকট্রন বিন্যাসের যে সিকোয়েন্সটা, এটা কিন্তু আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। মুখস্থ না করলে হবে, কিন্তু আমি বুঝিয়ে দিই, সব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, কিন্তু তবুও যদি মনে হয় যে না প্রবলেম হচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের জানতেই হবে, জানাটা মাস্ট। আর যদি কোনো রকম ভাবে মনে না থাকে, তাহলে একটা ছোট্ট কাগজে লিখে কপালে চিটিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিন্তু করতেই হবে। এরপর দেখো হাইড্রোজেনে ইলেকট্রন বিন্যাস করব। হাইড্রোজেনে এটা কি বোঝায়, অ্যাটমিক নাম্বার বা প্রোটনের সংখ্যা এবং ঠিক সমান সমান কি রয়েছে, ইলেকট্রন রয়েছে। তাহলে এর কিন্তু একটা ইলেকট্রন রয়েছে আমরা জানি। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এগুলো আমরা পরপর এতগুলো লেখার দরকার নেই, কারণ একখানা ইলেকট্রন রয়েছে। তাহলে ধরো 1s লিখলাম। এস মানে কি বলেছিলাম, একটা ঘরে দুজন থাকা পসিবল, তাহলে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে আমি একটা ইলেকট্রন বসিয়ে দেবো, কিন্তু কোথায় বসাবো স্যার, তাই না, এই যে এস এর ঠিক মাথায়। তাহলে 1s1, এই যে দেখো ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। সেরকম যদি হিলিয়াম থাকে দুজন ইলেকট্রন, তাহলে কি করব, 1s2 হয়ে গেল। সেভাবে লিথিয়াম 1s2, আর একটা ইলেকট্রন আছে না, তিনখানা ইলেকট্রন, তাহলে 1s2 আর একটা ইলেকট্রন কোথায় দেবো স্যার, এখানে কি দেবো না, সেটা তো সম্ভব না, কারণ এসে একটা ঘর বলেছি আমি, একটা ঘরে দুটো ইলেকট্রন পসিবল, অলরেডি দুটো ইলেকট্রন হয়ে গেছে, তাহলে এর পরবর্তী ঘর নেব, এই যে 1s এর পর কি 2s, তাহলে 2s লিখে দিলাম। আর কি একটাই তো ইলেকট্রন বসাতে হবে, তাহলে এই একটা ইলেকট্রন বসিয়ে দিলাম, হয়ে গেল ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। এইভাবে আমরা বলি, তোমার বন্ধুরা বলে, তোমার স্যার বলে। তারপর তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এবার দেখো বেরিলিয়াম। 4 নম্বর মৌল। তাহলে 1s 2s ধরো আমি লিখে দিলাম, পরপর লিখে দিলাম, তুমি 2s লিখছো, 2pও লিখে দিলে, মন চাইছে লিখে দিচ্ছ, বেশ কোনো অসুবিধা নেই। চারটে ইলেকট্রন, তাহলে এস এ দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম পসিবল, দুটো বসিয়ে দিলে, আবার এস আছে আবার দুটো পসিবল, বসিয়ে দিলে, চারটে ইলেকট্রন দেখো অলরেডি ফিল্ড হয়ে গেছে। তাহলে আর কি তোমার টুপিতে লেখা দরকার আছে, আর লেখার দরকার নেই, তাহলে তুমি সেটা কি করবে, মিটিয়ে দিলে, নো প্রবলেম। তারপর ধরো বোরন রয়েছে 5 নম্বর মৌল, তাহলে কি হবে, 1s2 2s2 2p1 হয়ে গেল। দেখো 5টা ইলেকট্রন হয়ে গেছে, 2s যেমনই ফিল আপ হয়ে গেছে, তারপর আমি টুপি নেব, টুপিতে কখানা ঘর থাকে, 3খানা ঘর থাকে, আমার একটা দরকার। আর তুমি যে এগুলোকে দেখাতে চাই হবে, তাহলে এভাবে পসিবল। তাহলে 1s এর কটা ইলেকট্রন পসিবল, এই যে পাউলির সূত্র কিন্তু আমি মেনে চলছি। দেখো 2s এ কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, p কটা ঘর, p এ কটা ঘর, 3টে ঘর, কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাহলে একটা বসিয়ে দিলাম, এই তো হয়ে গেল। এবার আমাদের প্রিয়, যেখানে ওটা অর্গানিক কেমিস্ট্রি চলে, সেটা হচ্ছে কি, কার্বন। ঠিক আছে, কার্বন কত নম্বর, 6 নম্বর মৌল। তাহলে 1s 2s 2 কি তুমি আগে থেকে করে দিলে ধরো, তাহলে এই একটা ঘর, এই একটা ঘর, p মানে 3টে ঘর, এই দেখো। ঠিক আছে, তাহলে কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তাহলে 1 2, প্রথমে এটাকে ফিল আপ করতে হবে, তারপর হয়ে গেল। তারপর কটা ইলেকট্রন, 4টা হয়ে গেছে, আরো দুটো ইলেকট্রন, তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন হয়ে গেল। তার মানে কি 1s2 2s2 2p2, কার্বন ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। আবার আমাদের প্রিয়, যেটা না থাকলে আমরা বাঁচবই না, এটা হচ্ছে অক্সিজেন। কি হবে, 1s2
2s2 2p4। দেখো এগুলো তো সব ফিল আপ হয়ে গেছে। পি এ কটা ঘর? 3টে ঘর না? তাহলে 1টা 2টো 3টে হয়ে গেল, আরেকটা তো ইলেকট্রন দরকার। তখন তুমি আবার রিপিট করো হুন্ডের সূত্র। তখন তুমি আবার এইভাবে হুন্ডের এবং পাউলির সূত্র মেনে গিয়ে আবার উল্টো দিক থেকে রিপিট করো। এই তো আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। ঠিক আছে, এরপরে নেক্সট ভিডিওতে আমাদের কি শিখবো, আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে আয়নদের ইলেকট্রন বিন্যাস শিখবো। ঠিক আছে, এবং সেটা আরো মজার। তো তোমরা আশা করছি ভালো লাগবে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, হ্যাপি লার্নিং।